সম্ভাব্য যুদ্ধের জন্য এক মুহূর্ত সময় নষ্ট করছে না ইরানের সামরিক বাহিনী। তবে কি ইরানের ধৈর্যের বাঁধ ভাঙলেই ইসরায়েলের দিকে ছুটে যাবে শক্তিশালী মিসাইলের বহর? এরই মাঝে জানা গেছে ইহুদিবাদীদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করেই চলেছে তেহরান। তাহলে কি বিশেষ কোনো সামরিক কৌশল এবার প্রয়োগ করতে চলেছে ইরান? ইসরায়েলের আগ্রাসী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষ্য, ইরান ইস্যুতে তার লক্ষ্য এখনো পূরণ হয়নি। ইহুদিবাদী নেতাই কি তাহলে পেছন থেকে ষড়যন্ত্রমূলক তৎপরতা চালাচ্ছে? প্রশ্ন হলো, কতটা ভয়ঙ্কর রূপে এবার যুদ্ধের ময়দানে ফিরবে ইরান? সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েই যেন বড় ধরনের ভুল করে বসেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেই সাথে ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে ভুলের মাত্রা আরো বাড়িয়ে তুলেছে ইহুদিবাদীরা। ইরানিদের এখন একটাই লক্ষ্য, যে কোনো মূল্যে মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আধিপত্যবাদকে উৎখাত করা। কিন্তু এ যাত্রায় কি সফল হবে তেহরান? শোককে যেন শক্তিতেই পরিণত করেছে ইরানিরা। আয়াতুল্লাহ আলী খামেনির রক্তের প্রতিটি ফোঁটার হিসাব কড়ায় গণ্ডায় বুঝে নিতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে ইরানের সামরিক বাহিনী। যদিও সাম্প্রতিক টানা ৪০ দিনের যুদ্ধেই মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের কমপক্ষে ২১টি সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে তেহরান, যার কারণে অঞ্চলটিতে এখন ব্যাপক অস্তিত্ব সংকটে পড়েছে মার্কিন বাহিনী। এমন পরিস্থিতির মধ্যে অবশ্য নেতানিয়াহু হাঁটছেন ভিন্ন পথে। ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রমকে ধ্বংস করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। যদিও সাম্প্রতিক যুদ্ধে মার্কিন বাহিনীর অন্যতম প্রধান লক্ষ্যই ছিল তেহরানের এসব কার্যক্রম চিরতরে নির্মূল করা। তবে ইসরায়েল যেন কোনো মতেই লাগাম টানতে চাইছে না। কারণটা বেশ পরিষ্কার, মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী বিরোধী একমাত্র দৃঢ় কণ্ঠস্বর ইরানের দেশটি বহু বছর ধরেই এমন সামরিক কাঠামো গড়ে তুলেছে যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনীকেও নাস্তানাবুদ করেছে। শুধু তাই নয়, সমরবিদরা বলছেন পারস্য উপসাগরীয় অঞ্চলে সবচেয়ে বড় মিসাইলের ভান্ডার রয়েছে ইরানের কাছেই। যদিও বর্তমানে পরিস্থিতি তুলনামূলক কিছুটা শান্ত থাকলেও এটি যে কোনো মুহূর্তেই তুমুল ঝড়ে পরিণত হতে পারে তা আগেই অনুমান করতে পেরেছে ইরানের সামরিক বাহিনী। আর নেতানিয়াহু তো জানিয়েই দিয়েছেন, ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামগুলো ধ্বংস করাই তার একমাত্র লক্ষ্য। তবে শত্রুপক্ষের সকল ভুল হিসাবের জবাব পই করে বুঝিয়ে দেবার হুঙ্কার দিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানের মাঝেই ইরানের সামরিক বাহিনীর অন্যতম শীর্ষ কর্মকর্তা আকরামিনিয়া বলেছেন, যুদ্ধবিরতির সুযোগকে কাজে লাগিয়ে সামরিক সক্ষমতা বৃদ্ধি করেছে তেহরান। আমরা এক মুহূর্তও সময় নষ্ট করছি না। ইরানকে ঘিরে ইহুদিবাদীরা যদি আবারও আগ্রাসন ছড়ায়, তাহলে আমাদের সশস্ত্র বাহিনী পূর্বের চেয়েও চূর্ণ বিচূর্ণ জবাব দেবে, যার ফলে পুরোপুরি ধ্বংস হবে ইহুদিবাদীদের অস্তিত্ব। ৫ জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। কিন্তু প্রশ্ন হলো, কেবলমাত্র মিসাইল আর ড্রোন দিয়েই কি ইসরায়েলকে ধ্বংস করতে পারবে ইরান? জেবিএস হোল্ডিংস লিমিটেড। শুধুমাত্র সামরিক শক্তি ব্যবহার করেই যুদ্ধের ময়দানে যে জয়ী হওয়া সম্ভব নয় তা ইহুদিবাদীদের বুঝিয়ে দিয়েছে ইরান। পাশাপাশি প্রয়োজন সঠিক কৌশলও। তাই তো রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেবের দাবি, পারমাণবিক অস্ত্রের সমতুল্য হাতিয়ার আছে ইরানের কাছে। তিনি মূলত হরমুজ প্রণালীকেই তেহরানের বিশেষ হাতিয়ার হিসেবে উল্লেখ করেছেন। সেই সাথে মধ্যপ্রাচ্যের আরেক গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট বাব আল মান্দাব প্রণালীকে ঘিরেও সংশয় প্রকাশ করেছেন রাশিয়ার সরকারের শীর্ষ এই ব্যক্তি। তার ভাষ্য, গুরুত্বপূর্ণ ও সংকীর্ণ এই জলপথটিকে ব্যাকআপ অস্ত্র হিসেবেই ব্যবহার করছে ইরান। বৃহত্তর আঞ্চলিক সংঘাতের ক্ষেত্রে বাব আল মান্দাব প্রণালীও বন্ধ হয়ে যেতে পারে, যার মাসুল গুনতে হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকেই। তাহলে কি আর রক্ষা নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের? কারণ
ট্রাম্প সহ যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালাতে ইরান গঠন করেছে বিশেষ একটি বাহিনী। যেই তথ্য পেয়েই ভয়ে রীতিমতো জবুথবু অবস্থা মার্কিন গোয়েন্দাদের। তবে কি আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নিতেই এমন ফাঁদ বানিয়েছে তেহরান? এরই মাঝে ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতার জানাজা স্থল থেকেই দেশটির জনগণ ট্রাম্পকে হত্যা করার জন্য আহ্বান জানিয়েছে। কিন্তু কোন প্রক্রিয়ায় সেই মিশন পরিচালনা করবে ইরানের সামরিক বাহিনী? ট্রাম্পের আশপাশে থাকা শক্তিশালী ও নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় ভেদ করে কি তার বিরুদ্ধে হামলা চালাতে পারবে ইরান? এ প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। কারণ আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নিতে যেন বারুদে পরিণত হয়েছে ইরানিরা। প্রিয় নেতার বিদায়কে ঘিরে শোককে শক্তিতে পরিণত করেছে ইরানের জনগণ। তাদের এখন একটাই লক্ষ্য, মধ্যপ্রাচ্য থেকে ইহুদিবাদীদের বিতাড়িত করার মাধ্যমে অঞ্চলটিতে শান্তি ফিরানো। কিন্তু এ যাত্রায় কি সফল হতে পারবে ইরান? সর্বোচ্চ সামরিক শক্তি প্রয়োগ করে ইরানের ক্ষমতাসীন সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রই সাম্প্রতিক যুদ্ধে করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সে লক্ষ্য বাস্তবায়নে সেই যুদ্ধের প্রথম প্রহরেই আয়াতুল্লাহ আলী খামেনিকে যৌথ হামলায় হত্যা করে ইহুদিবাদীরা। তবুও ইরানিদের দমাতে পারেনি যুক্তরাষ্ট্র ইসরায়েল। উল্টো তেহরানের পাল্টা হামলার মুখে পারস্য উপসাগরীয় অঞ্চলে এখন চরম অস্তিত্ব সংকটে রয়েছে মার্কিন সামরিক বাহিনী। এমনকি নিজেদের সামরিক ঘাঁটিগুলোকে অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনাও করছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন আধিপত্যবাদকে মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত করার মাধ্যমেই যেন শান্ত থাকতে চাইছে না ইরান। দেশটির লক্ষ্য এখন ট্রাম্পকে হত্যা করা। ঠিক এ কারণেই বিশেষ একটি সামরিক ইউনিট গঠন করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। মুখতার নামে কুদস ফোর্সের ওই বিশেষ বাহিনী গুপ্ত অভিযানের মাধ্যমেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সহ দেশটির শীর্ষ ব্যক্তিদের বিরুদ্ধে হামলার ছক বানিয়েছে। আর এতে সহযোগিতা করছে মেক্সিকান কার্টেল এবং ইরানের বাইরে বসবাসকারী দেশটির নাগরিকরা। ৬ জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। যদিও এর তথ্য ফাঁস হয়ে যাওয়ায় এখন ঠিক কিভাবে এই মিশন পরিচালনা করবে আইআরজিসি সে বিষয়টিকে ঘিরেই বিশ্লেষক মহলে রয়েছে নানান প্রশ্ন। তবে সাম্প্রতিক সময়ে বন্দুকধারীর গুলির শিকার বহুবার হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর কঠোর তৎপরতার মুখে প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের আসলে শেষ কোথায়? প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। ইরানের সাথে সম্প্রতি সমঝোতামূলক স্মারকে সই করেছেন ট্রাম্প, যার মাধ্যমে যুদ্ধের ময়দানে সাময়িক সময়ের জন্য কিছুটা শান্তি ফিরেছে। তবে এই চুক্তি যে আবারও ভেস্তে যেতে পারে সে শঙ্কাই এখন বিরাজ করছে অঞ্চলটিতে। কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পেছন থেকে নানান ষড়যন্ত্র করছেন। বিশেষ করে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে পুনরায় হামলা চালানোর পায়তারা চালাচ্ছে ইহুদিবাদীরা। তবে ইরানের সামরিক বাহিনী হুঁশিয়ার করেই জানিয়েছে, পুনরায় যুদ্ধ শুরু হলেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য নরক তৈরি করবে তেহরান। আবারও একজোট চীন রাশিয়া। মধ্যপ্রাচ্যে যখন ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নিয়ে তুমুল উত্তেজনা, তখনই একজোট হওয়ার ঘোষণা দিল চীন ও রাশিয়া। হঠাৎ ইরানের অন্যতম দুই কৌশলগত মিত্র কেন এমন সিদ্ধান্ত নিল? প্রশান্ত মহাসাগরে কি নতুন শক্তির প্রদর্শন শুরু হতে যাচ্ছে? এমন এক সময়ে যখন ইউক্রেন যুদ্ধ, ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটগুলোকে ঘিরে বিশ্ব রাজনীতি নতুন মোড় নিচ্ছে, ঠিক তখনই বড় ঘোষণা দিল বিশ্বের দুই পরাশক্তি চীন ও রাশিয়া। দেশ দুটি শুধু যৌথ সামরিক মহড়াই করবে না, তারপরেই থাকবে যৌথ নৌটহল। তাহলে কি এটি কেবল নিয়মিত সামরিক অনুশীলন, নাকি বিশ্বের জন্য আরও বড় কোনো বার্তা?
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব চীনের সমুদ্রসীমা ও আকাশসীমায় ৬ জুলাই থেকে শুরু হচ্ছে চীন ও রাশিয়ার বার্ষিক যৌথ নৌ মহড়া। জয়েন্ট সি নামের এই মহড়াটি চলবে আগামী ১৩ জুলাই পর্যন্ত। আর মহড়া শেষ হওয়ার পর দুই দেশের যুদ্ধজাহাজ প্রশান্ত মহাসাগরের নির্দিষ্ট এলাকায় যৌথ টহলেও অংশ নেবে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী এই মহড়ায় অংশ নিতে ইতোমধ্যেই চিংদাও বন্দরে পৌঁছে গেছে রাশিয়ার প্যাসিফিক ফ্লিটের একটি ক্রুজার, একটি করভেট, একটি ডিজেল ইলেকট্রনিক সাবমেরিন এবং একটি উদ্ধারকারী জাহাজ। অর্থাৎ এটি শুধু প্রতীকী অংশগ্রহণ নয়, বরং বাস্তব সামরিক সক্ষমতারও প্রদর্শন। অন্যদিকে চীনও কম প্রস্তুতি নিয়ে মাঠে নামছে না। দেশটির নর্দার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, তারা এই মহড়ায় দুটি ডেস্ট্রয়ার, একটি ফ্রিগেট, একটি সাবমেরিন, একটি সাপ্লাই জাহাজ এবং একটি উদ্ধারকারী জাহাজ মোতায়েন করছে। দুই দেশের এই নৌবহর একসঙ্গে সমুদ্রে নামায় আন্তর্জাতিক মহলেও বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তাহলে এই মহড়ায় কি হবে? আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে শত্রুপক্ষের গতিবিধি পর্যবেক্ষণ, আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, সমুদ্রপৃষ্ঠে আকস্মিক হামলা প্রতিহত করা এবং যৌথ যুদ্ধ সমন্বয়ের মতো গুরুত্বপূর্ণ সামরিক কৌশল অনুশীলন করা হবে। অর্থাৎ এটি কেবল রুটিন প্রশিক্ষণ নয়, বরং সম্ভাব্য বাস্তব সংঘাতের বিভিন্ন পরিস্থিতির প্রস্তুতিও এতে অন্তর্ভুক্ত। বিশ্লেষকদের মতে সময়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাত্র ২ মাস আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন সফর করেন। সেই সফরে তিনি দুই দেশের সম্পর্ককে নজিরবিহীন উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেছিলেন। একইভাবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও রাশিয়ার সঙ্গে অংশীদারিত্বকে অটল ও অবিচল বলে বর্ণনা করেন। তাই এই যৌথ মহড়াকে শুধু সামরিক নয়, রাজনৈতিক বার্তা হিসেবেও দেখা হচ্ছে। ২০১২ সাল থেকে নিয়মিতভাবে জয়েন্ট সি মহড়া পরিচালনা করে আসছে চীন ও রাশিয়া। গত বছর এই মহড়া হয়েছিল রাশিয়ার ভলোদিভস্তক উপকূলে। সেবারও মহড়া শেষে দুই দেশের নৌবাহিনী প্রশান্ত মহাসাগরে যৌথ টহল দিয়েছিল। ফলে এবারের আয়োজন সেই ধারাবাহিকতারই অংশ হলেও বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এর গুরুত্ব অনেক বেশি। বিশেষ করে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে চীন কখনোই মস্কোর প্রকাশ্য নিন্দা করেনি, বরং বেইজিং নিজেকে নিরপেক্ষ পক্ষ হিসেবে তুলে ধরে শান্তি আলোচনার আহ্বান জানিয়ে এসেছে। তবে একই সময়ে রাশিয়ার সঙ্গে ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা পশ্চিমা দেশগুলোর নজরও কাটছে। যুক্তরাষ্ট্র ইরান তৃতীয় যুদ্ধ হবে ভয়াবহ। মাত্র একটি কূটনৈতিক ব্যর্থতা আর তাতে কি আবারও জ্বলে উঠবে পুরো মধ্যপ্রাচ্য? এমন এক ভয়াবহ সতর্কবার্তা এসেছে যা নতুন করে উদ্বেগ ছড়িয়ে দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। দাবি করা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সমঝোতা যদি ভেঙে যায়, তাহলে শুরু হতে পারে তৃতীয় দফার যুদ্ধ। আর সেই যুদ্ধ শুধু আগের সংঘাতের পুনরাবৃত্তি হবে না, বরং হতে পারে আরও দীর্ঘ, আরও বিধ্বংসী। কেন এখনই এমন আশঙ্কা করা হচ্ছে? আর কি এমন ঘটতে পারে যা পুরো অঞ্চলকে আবারও ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে? তেহরান ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক এবং ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক মোস্তফা খোশচেশমের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্তগুলো যদি বাস্তবায়ন না হয়, কিংবা কোনো পক্ষ যদি সেই প্রতিশ্রুতি থেকে সরে আসে, তাহলে দুই দেশের মধ্যে আবারও বড় ধরনের সামরিক সংঘাতের ঝুঁকি তৈরি হবে। অধ্যাপক খোশচেশম বলেন, সম্ভাব্য সেই সংঘাত হবে তৃতীয় দফার যুদ্ধ, আর সেটি আগের সংঘাতগুলোর তুলনায় অনেক বেশি ভয়াবহ হতে পারে। তার ভাষায়, এবার যুদ্ধ শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এর প্রভাব পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে বড় ধরনের সংকটের মুখে ফেলতে পারে। তিনি আরও বলেন, চলতি বছরের 40 দিনের সংঘাত আগের সংঘাতের তুলনায় অনেক বেশি তীব্র ছিল। এতে আধুনিক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং দূরপাল্লার হামলার সক্ষমতা আরও স্পষ্টভাবে সামনে এসেছে। তাই ভবিষ্যতে যদি আবারও যুদ্ধ শুরু হয়, তাহলে সেটি আগের চেয়ে আরও জটিল ও ধ্বংসাত্মক হওয়ার আশঙ্কা রয়েছে।
তবে এই সতর্কবার্তার পাশাপাশি তিনি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ও তুলে ধরেছেন। তার দাবি, তেহরান নতুন কোনো যুদ্ধ চায় না, বরং ইরান কূটনৈতিক পথকে সফল করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণ দেশটির নীতি নির্ধারকেরাও উপলব্ধি করছেন আরেকটি বড় সংঘাত শুধু ইরানের জন্য নয়, পুরো অঞ্চলের অর্থনীতি, নিরাপত্তা এবং সাধারণ মানুষের জীবনের উপর ভয়াবহ প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সংলাপ অব্যাহত রাখা। কারণ ইতিহাস বলছে, যখন কূটনৈতিক যোগাযোগ ভেঙে পড়ে তখন ভুল বোঝাবুঝি, পাল্টাপাল্টি হুঁশিয়ারি কিংবা সীমিত সামরিক পদক্ষেপও খুব দ্রুত বড় যুদ্ধে রূপ নিতে পারে। JBS হোল্ডিংস লিমিটেড। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক এখনও অত্যন্ত সংবেদনশীল অবস্থায় রয়েছে। পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা, নিষেধাজ্ঞা এবং সামরিক উপস্থিতি, এসব ইস্যুতে দুই দেশের অবস্থানের মধ্যে এখনও বড় ধরনের ব্যবধান রয়েছে। ফলে যে কোনো নতুন উত্তেজনা দ্রুত পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। একটি জানাজা, শোকের একটি মুহূর্ত, কিন্তু সেই জানাজাকে ঘিরেই ছড়িয়ে পড়েছে নতুন ভূ রাজনৈতিক উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভয়াবহ মন্তব্য মুহূর্তেই আবারও মুখোমুখি দাঁড় করিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানকে। ট্রাম্প দাবি করেছেন, চাইলে একটি হামলাতেই ইরানের শীর্ষ নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেওয়া যেত। আর সেই বক্তব্যের জবাবে ইরান দিয়েছে এমন এক বার্তা যা এখন আন্তর্জাতিক অঙ্গনে সবথেকে আলোচনার বিষয়। তাহলে কি বলেছিলেন ট্রাম্প, আর কেন ইরানের জবাবকে শুধু রাজনৈতিক প্রতিক্রিয়া নয় বরং একটি আদর্শিক চ্যালেঞ্জ হিসেবেও দেখা হচ্ছে? ঘটনার সূত্রপাত মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সাক্ষাৎকার থেকে। সেখানে তিনি বলেন, ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার অনুষ্ঠান তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন। তার দাবি, ওই অনুষ্ঠানে ইরানের শীর্ষ পর্যায়ে প্রায় সব নেতাই এক জায়গায় উপস্থিত ছিলেন। এরপরই আসে সবচেয়ে বিতর্কিত মন্তব্য। ট্রাম্প বলেন, চাইলে মাত্র একটি হামলাতেই সেখানে উপস্থিত সবাইকে হত্যা করা সম্ভব ছিল, কিন্তু যুক্তরাষ্ট্র তা করেনি। কারণ তার ভাষায় এরপর আলোচনা করার মতো আর কাউকে খুঁজে পাওয়া যেত না। ট্রাম্পের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকেই এটিকে কেবল রাজনৈতিক বক্তব্য নয়, বরং ইরানের প্রতি একটি পরোক্ষ হুমকি হিসেবেও দেখছেন। তবে ইরানও চুপ থাকেনি। খুব দ্রুতই আসে পাল্টা জবাব। ইরানি কর্মকর্তারা ট্রাম্পের বক্তব্যকে ঔদ্ধত্যপূর্ণ বলে আখ্যা দিয়ে বলেন, মানুষকে হত্যা করা যায়, কিন্তু কোনো আদর্শকে কখনোই হত্যা করা যায় না। অস্ত্র দিয়ে একটি জীবন শেষ করা সম্ভব, কিন্তু একটি বিশ্বাস, একটি দর্শন কিংবা একটি আদর্শকে ধ্বংস করা সম্ভব নয়। এরপর ইরানের পক্ষ থেকে ব্যবহার করা হয় একটি প্রতীকী উপমা, যা এখন সবচেয়ে বেশি আলোচনায়। তারা বলে, আপনারা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছেন ঠিকই, কিন্তু বাস্তবে আপনারা একটি সুগন্ধির বোতল ভেঙে ফেলেছেন। আর একটি সুগন্ধির বোতল ভেঙে গেলে যেমন তার সুবাস চারদিকে আরো বেশি ছড়িয়ে পড়ে, তেমনি তার আদর্শ এখন আরো বিস্তৃতভাবে মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। এতেই শেষ হয়নি ইরানের প্রতিক্রিয়া। বিবৃতিতে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতি ও নেতৃত্বেরও কঠোর সমালোচনা করা হয়। তেহরানের দাবি, ট্রাম্প কিংবা তার প্রশাসনের পক্ষে এই ধরনের আদর্শিক বিষয় বোঝা সম্ভব নয়। কারণ তাদের মতে শক্তি দিয়ে সবকিছু অর্জন করা গেলেও ইতিহাস, সভ্যতা কিংবা মানুষের বিশ্বাসকে নিয়ন্ত্রণ করা যায় না। বিশ্লেষকদের মতে এই বাকযুদ্ধের তাৎপর্য কেবল দুই নেতার বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর মাধ্যমে আবারও স্পষ্ট হয়েছে যে যুক্তরাষ্ট্র ও ইরানের বিরোধ এখন শুধু সামরিক বা পারমাণবিক ইস্যুতে আটকে নেই। এটি একই সঙ্গে রাজনৈতিক প্রভাব, আদর্শিক অবস্থান এবং আঞ্চলিক ক্ষমতার লড়াইয়েও রূপ নিয়েছে। একদিকে ট্রাম্পের বক্তব্য দেখিয়েছে ওয়াশিংটন এখনও ইরানের নেতৃত্বকে কৌশলগত দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করছে। অন্যদিকে তেহরানও জানিয়ে দিয়েছে তাদের কাছে এই সংঘাত শুধু অস্ত্রের নয়, বরং বিশ্বাস ও আদর্শেরও লড়াই। সব মিলিয়ে একটি জানাজাকে ঘিরে শুরু হওয়া এই নতুন বাকযুদ্ধ আবারও মনে করিয়ে দিল ওয়াশিংটন ও তেহরানের সম্পর্কের বরফ এখনো গলেনি, বরং প্রতিটি বক্তব্য, প্রতিটি হুঁশিয়ারি এবং প্রতিটি পাল্টা জবাব যেন নতুন করে উত্তেজনার পারদ বাড়িয়ে দিচ্ছে। এবার পারমাণবিক অস্ত্রের হুঙ্কার তুলছে চীন। প্রশান্ত মহাসাগরের দিকে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ছুড়ে এই হুঙ্কার তুলল শি জিনপিংয়ের দেশটি। আর এতে করেই অস্বস্তিতে পড়ে যায় তিন দেশ, জানিয়েছে গভীর উদ্বেগও। হঠাৎ করেই পারমাণবিক অস্ত্র ইস্যুতে চীন কেন সক্রিয় হয়ে উঠল? ইরান রাশিয়ার পর এবার চীনও কি বড় কিছু ঘটাতে চলল?
সম্প্রতি একটি সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় চীন। প্রশান্ত মহাসাগরের দিকে একটি ডামি ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে চীনের নৌবাহিনী। ক্ষেপণাস্ত্রটি পরবর্তীতে নির্ধারিত সমুদ্র এলাকায় গিয়ে পড়ে বলে জানানো হয়। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করে ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভি। সিনহুয়া এই উৎক্ষেপণকে একটি নিয়মিত মহড়া হিসেবে বর্ণনা করে। সংবাদ সংস্থাটির মতে চীনের বার্ষিক সামরিক প্রশিক্ষণের অংশ হিসেবেই ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি চালানো হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোকে আগেই অবহিত করা হয়েছিল। আন্তর্জাতিক আইন ও রীতি মেনেই এই মহড়া চালানো হয়েছে এবং কোনো নির্দিষ্ট দেশ বা লক্ষ্যবস্তুকে উদ্দেশ্য করে পরিচালিত হয়নি। তবে চীনের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরপরই গভীর উদ্বেগ প্রকাশ করে জাপান, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনিং ওং বলেন, ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে চীন আগে থেকেই অস্ট্রেলিয়াকে জানিয়েছিল। তবে তার মতে এ ধরনের পদক্ষেপ এ অঞ্চলের স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক। এই সামরিক সম্প্রসারণে পর্যাপ্ত স্বচ্ছতা নেই এবং এর উদ্দেশ্য নিয়েও আঞ্চলিক দেশগুলোর মধ্যে প্রশ্ন রয়েছে। এদিকে চীনের সামরিক তৎপরতা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাপান সরকার। টোকিও জানায় তারা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে আগাম অবহিত হয়েছিল এবং এ ধরনের পরীক্ষা পুনর্বিবেচনার জন্য চীনের প্রতিও আহ্বান জানিয়েছিল। একই সঙ্গে চীনা কর্তৃপক্ষ জাপান কোস্ট গার্ডকে জানিয়েছিল উৎক্ষেপণের ফলে কিছু ধ্বংসাবশেষ জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাছে পড়তে পারে। তবে ক্ষেপণাস্ত্রটি শেষ পর্যন্ত জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে গিয়ে পড়েছে বলে জানানো হয়। নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্সও এ পরীক্ষা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, নিউজিল্যান্ড এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক বলে মনে করে। প্রশান্ত মহাসাগরীয় অন্য দেশগুলোর মতো নিউজিল্যান্ডও চায় না চীন দক্ষিণ প্রশান্ত মহাসাগরকে ক্ষেপণাস্ত্র পরীক্ষার ক্ষেত্র হিসেবে ব্যবহার করুক। চীন থেকে এমন এক সময়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা আসলো যখন ইন্দো প্যাসিফিক অঞ্চলে বিভিন্ন ইস্যুতে ক্রমবর্ধমান উত্তেজনা বেড়েই চলছে। এমন পরিস্থিতির মাঝেই এ অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি আরও বৃদ্ধি করছে চীন। একই সঙ্গে ক্রমশই আরও অত্যাধুনিক অস্ত্রের পরীক্ষাও চালাচ্ছে শি জিনপিংয়ের দেশটি। এর আগে ২০২৪ সালে সর্বশেষ একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম এর সফল পরীক্ষা চালিয়েছিল চীন। বিশ্লেষকদের মতে এ ধরনের পরীক্ষা দেশটির ক্রমবর্ধমান সামরিক সক্ষমতার ইঙ্গিত বহন করে। একই সাথে প্রতিযোগী দেশগুলোর বিরুদ্ধেও একরকম সতর্কবার্তার জানান দিল শি জিনপিংয়ের দেশটি।